আবার ইন্ডিয়া পাকিস্তান, আবার আবার 41 বছরের ইতিহাসে, এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে এখনো অবধি ইন্ডিয়া পাকিস্তান কোনোদিন ফাইনাল খেলেনি। মানে প্রথম এসে, হ্যাঁ ঠিক আছে, এই অবধি 2000 ভাবতে পারিস, মানে এটা কিন্তু মানে যদি ফ্যাক্ট না বেরিয়ে আসে কেউ হয়তো বলতেই পারবে না, একবার না একবার তো খেলেছেই। হ্যাঁ, যে 84 থেকে 2025 অবধি ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলেনি না, কতগুলো এডিশন হয়েছে, কতগুলো। অবশ্যই। তাহলে শেষমেশ এসে আমরা 2025-এ দেখতে পাচ্ছি, তাও আবার টি20 ফরম্যাটে, যখন পাকিস্তানের টিম একদম টাট্টি টিম, ঠিক আছে, তারা উঠেছে। ভাবতে পারি কত লেজেন্ড পাকিস্তানের দলে খেলে এসছে, হ্যাঁ আবার তো হারাবো অবশ্যই, কিন্তু কত লেজেন্ড খেলে এসছে, তারা উঠতে পারেনি। এই মানে এই পাতলা পায়খানা দল উঠে গেল ফাইনালে, তাও ইন্ডিয়ার সঙ্গে, ঠিক আছে। শ্রীলঙ্কার মতো টিমকে হারিয়ে, বাংলাদেশের মতো আমি যথেষ্ট ভালো টিম ছিল শ্রীলঙ্কা আর বাংলাদেশ, অবশ্যই, হ্যাঁ অন্তত পাকিস্তানের তুলনায়, হ্যাঁ তার থেকে শ্রীলঙ্কার টিম ভালো ছিল, অবশ্যই ভালো ছিল। কিন্তু শ্রীলঙ্কা জানি না কি করলো এখানে, চোখ করে গেল কেন এত ইয়ে করে। তবে ইন্ডিয়ার সঙ্গে ভালো খেলেছে, লাস্ট ম্যাচটা ভালো খেলেছে বলতে হবে, এখানে পুরোপুরি টক্কর দিয়েছে, ঠিক আছে, যা ছিল এটা হওয়ারই ছিল, ঠিক আছে। আর ইন্ডিয়ার আমরা আসছি টিমের উপরে আসবো, যে কার কেমন টিম এখন সিচুয়েশনে রয়েছে। তো হারিস রফ যে পাকনা ড্যাশ আর কি, বুঝতেই পাচ্ছেন, যে সিগন্যালটা দিয়েছিল, 6-এর সিগন্যাল দিয়েছিল ফারহান, যে সাহিবজাদা ফারহান, যে তোর তোপে সিগন্যাল দিয়েছিল, ফাইন হয়ে গেছে অলরেডি। কি পাকিস্তানের সঙ্গে কি হবে সেটা এখনো সেটা আসতে চলে, কিন্তু এদের দুজনের উপরে ফাইন লেগে গেছে, ম্যাচ ফি 30% ম্যাচ ফি কাটা গেছে এদের দুজনের। গুড নিউজ, গুড নিউজ। তো আমরা যদি পাকিস্তানের টিমের উপরে আসি, লাস্ট আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে কুতিয়ে কুতিয়ে জিতেছে। বাংলাদেশের খুবই বাজে পারফরমেন্স ছিল, ব্যাটিং পারফরমেন্স, যার জন্য পাকিস্তান জিততে পেরেছে। 135 রান ডিফেন্ড করে ফেলেছে, ভাবতে পারিস, যেই টিম হচ্ছে তোর মানে যে কোনো টিমের সামনে 170 রান খেয়ে যাচ্ছিল। অবশ্যই, কিন্তু আরেকটা কথা বলতেই না, শাহিম আয়ুব। ও ভাই শাহিম আয়ুব কি বলতো, মানে কারোর নামে বলে না, বলতে না আগে থেকে যে পাকিস্তানের অল্প বয়সে পাকলো বাল, একটা কথা আছে, যাই হোক এটা আমি ডিটেইলসে বললাম না, ঠিক আছে। বহুত বড় বড়, মানে ও অ্যাকচুয়ালি এই বছর মানে এইবার এশিয়া কাপে সবথেকে হাই রেটেড ব্যাটসম্যান ছিল, কিন্তু বোলার হিসেবেই খেলেছে বলা যায়। পাঁচটা ম্যাচে 4টে ডাক, তাও গোল্ডেন ডাক রয়েছে 2-3টে, তার মধ্যে আবার অবশ্যই নাম চাও। আর হচ্ছে হারিস রফ আর শাহিন শাহ আফ্রিদির কথা না বললে হবে না এখানে। শাহিন শাহ আফ্রিদি এই প্রথম গিয়ে মনে হলো একটা বোলার, শাহিন শাহ আফ্রিদি 3টে উইকেট পেয়েছে তাই, আর না হলে প্রথম ম্যাচ থেকে ব্যাটসম্যান হিসেবেই খেলে যাচ্ছে। তাও মনে হয় আগের দিন বাংলাদেশের ম্যাচে 13 রান না কত রান, 15 রান করেছে। তাহলে ও যদি না থাকতো এত রান 135 তো হতো না, তাহলে ওখানে সাইকোলজিক্যালি আরো বাংলাদেশ এগিয়ে যেত। আমি বলবো বাংলাদেশ নিজে ইচ্ছে ম্যাচটা দিয়ে গেছে। হ্যাঁ, তবে যে যাই বলুক, আমি মনে করি পাকিস্তানের মধ্যে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে দরকার, অন্তত মোহাম্মদ রিজওয়ানকে দরকার টি20 ফরম্যাটের জন্য। বাবর আজম দরকার অবশ্যই, যে ও স্ট্রাইক রেটের জন্য। আমার কি মনে হয় বলতো, ওদের মধ্যে একটা জিনিস চলে যে ও খেলছে না আমিও খেলবো না, আমার লবির লোক, এই জিনিসটা চলে কিন্তু পাকিস্তানের মধ্যে। কেন যে শোয়েব আখতার থেকে শুরু করে প্রত্যেকে বলেছে যে ওদেরকে দরকার সিনিয়র, অবশ্যই এক্সপিরিয়েন্স সবার আগে দরকার। আর সালমান আলী আগা যে ক্যাপ্টেন, পাকিস্তানে কিছুই করতে পারছে না, তোর না বলে ওটা ক্যাপ্টেন, বিশ্বাস কর আমাকে, বিশ্বাস করুন যাই হোক, আমরা ইন্ডিয়ার টিমে আসছি। ইন্ডিয়ার টিম যা ছিল, কিন্তু বর্তমানে আমরা যা দাঁড়িয়েছি শ্রীলঙ্কার ম্যাচের পরে, আমার অনেক কিছু বলার আছে এখানটায়। প্রথম কথা, সূর্য কুমার যাদব পুরোপুরি ফ্লপ, এটা পুরোপুরি ফ্লপ। ইন্ডিয়ান না, শুধু ওয়ার্ল্ডের 1 নাম্বার হয়তো অভিষেক শর্মা এখন বর্তমানে র্যাঙ্কিং এ রয়েছে, আরেকজন আছে, আচ্ছা অবশ্যই শিবম দুবে, ব্যাটসম্যানে তার চান্স পায়নি বলতে হবে। কিন্তু সূর্য কুমার প্রত্যেকটা ম্যাচে নেমেছে জায়গা মতো, দেখ একটা ম্যাচ বাদ দিয়ে আর কি, প্রত্যেকটা ম্যাচে জায়গা মতো নেমেছে। তাহলে সূর্য কুমার যাদব ফ্লপ। গিল যে খুব একটা ভালো ব্যাটিং করেছে আমি সেটাও বলবো না, একটা ম্যাচে মাত্র 47 রান ছিল, এইভাবে চান্স পেয়েছে প্রত্যেকটা ম্যাচে। চান্স তো পাবে, ভাইস ক্যাপ্টেন স্বাভাবিক ব্যাপার, তোর প্রত্যেকটা ম্যাচে কিন্তু সেরকম পারফরমেন্স কিন্তু দেখাতে পারে। দেখ অভিষেক শর্মার পারফরমেন্স ছাড়া আমার তো কোথাও মনে হচ্ছে না কোনো পারফরমেন্স আছে। অভিষেক শর্মা এটা এই এশিয়া কাপটা ওর নামে লেখা। দেখ প্রথম হচ্ছে এশিয়া কাপের সবথেকে বেশি রান অলরেডি করে ফেলেছে, ঠিক আছে, 309 রান করে ফেলেছে। এরপরে শুধু টি20 ফরম্যাটে এর সেকেন্ড নম্বরে আছে তো মোহাম্মদ রিজওয়ান আছে, ঠিক আছে, কত 284 তো নাম্বার 1 ব্যাটিং এখন ওরই আছে। আর যদি একটা এডিশনে বলা হয় যে একটা টি20
তো টুর্নামেন্টে সবথেকে হাইয়েস্ট রান বিরাট কোহলির আছে 319 আর সেকেন্ডে আছে 309। এই অভিষেক শর্মা নিশ্চয়ই ফাইনালে গিয়ে এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। তার মানে কত বড় রেকর্ড সেট করে দিল অলরেডি। এই কটা ম্যাচ খেলে এতগুলো রেকর্ড সেট করে দিয়েছে, ফিউচার তাহলে তার মধ্যে হচ্ছে 200 এর উপরে স্ট্রাইক রেট আছে। হ্যাঁ 200 এর উপরে স্ট্রাইক রেট, এটা কিন্তু কারণ নেই। তারপরে ক্যারিয়ারও হয়ে গেছে পুরো ওয়ার্ল্ড ক্যারিয়ারও ওয়ার্ল্ডে বর্তমানে কেউ নেই। অলরেডি 907 পয়েন্টে পৌঁছে গেছে অভিষেক শর্মা যে আইসিসি র‍্যাঙ্কিং। দেখ অ্যাকচুয়ালি আমি তোকে বলবো দুটো ব্যাটসম্যানই খেলছে, এক হচ্ছে অভিষেক শর্মা আর তিলক বর্মা। হ্যাঁ আর ওরা দুজনই অলরেডি টপেই রয়েছে। আমার মনে হয় না কোথাও কোনো ব্যাটসম্যান কিন্তু এখানে ডমিনেট করছে না, করছে না। আর বোলিং এ যদি আমরা আসি, ইন্ডিয়ান বোলিং কিন্তু বুমরা ছাড়া এখনো অবধি, বুমরা ছাড়া এখনো অবধি বুমরা, কুলদীপ আর বরুণ, এই তিনজন বাদ দিয়ে দেখ না তোর ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে শিবম দুবে কমা টিমের সামনে উইকেট পেয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। ওগুলো একটা ফ্লুক ছিল পুরোপুরি, ঠিক আছে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে বুমরা যেদিনে না খেলছে শ্রীলঙ্কার সামনে যেমন পুরোপুরি হেগে দিয়েছে। হর্ষিত রানা, সত্যি কথা বলবো, হর্ষিত রানা কোটায় খেলছে আমার মনে হয়, এটা পরিষ্কার কথা, ঠিক আছে। কারণ হর্ষিত রানার থেকে আরো ট্যালেন্টেড বোলার আছে, তোর খালিল রয়েছে, মোহাম্মদ সিরাজকে আনতে পারতো। হ্যাঁ মোহাম্মদ সিরাজকে কেন নেয় না? সিরাজ তো নিজে বলেছে আমি এম ফিট, কেন নাও না? কেন না? এটা ভাবা তাহলে ও খেলতে চায়, কেন খেলায় না? আমার মনে হয় 2026 টি20 বিশ্বকাপ হতে চলেছে, সিরাজ খেলবে, ভাববে অবশ্যই ভাববো। কারণ ও যেভাবে টিমের জন্য নিজেকে দেয়। হর্ষিত রানা চলে না, আরশদীপ সিংও ফ্লপ। জানি না এখানে সাইকোলজিক্যাল এফেক্ট পড়ছে কিনা, কারণ প্রথম ম্যাচ থেকে খেলায় নিয়ে, এর জন্য হতে পারে। টি20 বোলার 100 উইকেট কমপ্লিট করেছে। খেলা আছে দুবাইতেই, ঠিক আছে, সেই একই মাঠ, ইন্ডিয়া প্রথম দিকে। আমার মনে হচ্ছে লাস্ট যে পাকিস্তানের সঙ্গে যে টিম সিলেকশন যে হয়েছিল সেই সেম আগের, হ্যাঁ ওই আগের টিমই খেলবে। বুমরা আর হচ্ছে বুমরা, কুলদীপ, বরুণ চক্রবর্তী আর হার্দিক পান্ডে ওখানে বোলার, আর হচ্ছে অক্ষর প্যাটেল। সেম টিমই খেলবে, টিম চেঞ্জ করবে না। তবে পাকনামি মেরে যে আগের দিন ওইভাবে করেছিল যে সঞ্জু স্যামসনকে নামায়নি, এই জিনিসগুলো না করলেই ভালো। যেমন 3 নম্বরে তিলক সূর্যকুমার শ্রীলঙ্কার সাথে খেলালো তো, দেখলো তো 200 এর উপরে রান তো হলো। তাহলে 3 নম্বরে সূর্যকুমার, 4 হচ্ছে তিলক বর্মা। ওই রান মনে কর 170-80 এরকমই। ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং পেলে হয়তো একটু বেশি রান হতে পারে। পাকিস্তান হারছে এই ম্যাচে, আমি এইটুকু কনফার্ম মানে যে 3 নম্বর আবার হারাবো মানে কি মানুষকে আমরা না, ইন্ডিয়া দর্শকরা তাই বলছে, তাই বলবে তো। মানুষ কতবার হিউমিলেট হতে পারে, কতবার হারাবো। কারণ এখানে আবার বিশেষজ্ঞরা একটু জেগে উঠেছে পাকিস্তানে, যে এই না বুঝি আমরা হারিয়ে লাস্ট ম্যাচ হারিয়ে আমরা একদম কাপ নিয়ে বাড়ি যাব, সেগুলো বালি না ঠিক আছে। তো এই ম্যাচের প্রিভিউ বলতে গেলে এটাই ছিল। আর আপনাদের কমেন্ট করে জানান আপনারা যে ইন্ডিয়ান টিমের বোলিং নিয়ে আপনাদের হর্ষিত রানাকে নিয়ে কি বলার আছে, ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। কিছু আমি একটা কথা বলে দিচ্ছি, কিছু মানে যারা হচ্ছে ভিউয়ার্স আছে, কিছু আমাদের ভিডিওটা দেখছে না, হ্যাঁ জানি না কেন। না ঠিক আছে, একটা ভিডিও দিয়ে হচ্ছে না, আপনারা একটু সাপোর্ট দেখান এইভাবে, ঠিক আছে, সাপোর্ট দেখাবেন, তাহলে আমাদের চ্যানেল আরো আগে বাড়বে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। আমরা রিভিউ নিয়ে আসব, হ্যাঁ রিভিউ নিয়ে আসব। 28 তারিখ আমরা দুর্গাপূজা চলছে, তার মধ্যেও ভাবতে পারছেন তো, হ্যাঁ আপনাদের উপর পুরোপুরি ভরসা আছে আমাদের। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো বাই।